তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে চেইন সমানতা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব অবস্থান সমানতা নিয়ে। অবস্থান সমানতা নিয়ে। ওকে, সো ধরে নাও তোমার কাছে দুটা মলিকুল আছে এবং সেই দুটা মলিকুলের আণবিক সংখ্যা সেম এবং সেই দুটা মলিকুলের মধ্যে যে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক আছে সেই দুটাও সেম। তাহলে কি বললাম? আণবিক সংখ্যা সেম এবং ফাংশনাল গ্রুপও সেম। এবং যদি ওই অবস্থায় ওই যে দুইটা কন্ডিশন বললাম, এই দুইটা কন্ডিশন মেনে চলে যদি দুইটা মলিকুলের মধ্যে কার্যকরী মূলকের অবস্থানটা ভিন্ন হয়, সাপোজ ধরে নাও একটা মলিকুলে কার্যকরী মূলক 2 নম্বর কার্বনে আছে, আরেকটা মলিকুলে কার্যকরী মূলক 3 নম্বর কার্বনে আছে। তো এইরকম যদি কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন হয় তাহলে দেখা যায় যে এই দুইটা মলিকুলের মধ্যে কিছু ধর্মের পরিবর্তন হয় বা কিছু ধর্মের পার্থক্য দেখা যায়। তো এইরকম দুইটা মলিকুলকে বলা হয় পরস্পরের কি? পরস্পরের অবস্থান সমাণু, এবং এই ফেনোমেননটাকে বলা হয় অবস্থান সমানতা। সে ফর এক্সাম্পল, এইটা একটা অ্যালকোহল CH3 CH2 CH2 OH। এটা হচ্ছে একটা অ্যালকোহল যেটার নাম হচ্ছে প্রোপানল। ওকে, বা প্রোপানল 1 ধরে নাও। আর এটা হচ্ছে একটা অ্যালকোহল, মানে এটা 3 কার্বন অ্যালকোহল না, 3 কার্বনের অ্যালকোহল। সো আমি হচ্ছে আরো একটা 3 কার্বনের অ্যালকোহল নেই, CH3 CH OH CH3। সো এটাও একটা 3 কার্বনের অ্যালকোহল, এটা একটা 3 কার্বনের অ্যালকোহল। একটু খেয়াল করে দেখো, এখানে হচ্ছে কার্যকরী মূলকটা 1 নম্বর কার্বনে আছে, 1 নম্বর কার্বনে আছে, আর এইখানে কার্যকরী মূলকটা 2 নম্বর কার্বনে আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে এই দুইটা মলিকুলের আণবিক সংকেত সেম। এইটার আণবিক সংকেত কত? C3H6O। এইটার কার্যকরী আণবিক সংকেত কি? C3H3 2 5 আর 2 7 8, সরি এখানে 8 হবে, এখানেও 8 হবে, 3 3 6 7 8, আর অক্সিজেন একটা। সো এই দুইটারই দেখো আণবিক সংখ্যা সেম, বাট শুধুমাত্র পার্থক্য কোন জায়গায়? যে এইটা কার্যকরী মূলক 1 নম্বর কার্বনে, এইটা কার্যকরী মূলক 2 নম্বর কার্বনে। সো এই যে কার্যকরী মূলকের জাস্ট অবস্থানটা পরিবর্তন হওয়ার কারণে এই দুইটাকে আমরা বলতেছি পরস্পরের অবস্থান সমাণু। কেন অবস্থান সমান বলতেছি? কারণ এদের কার্যকরী মূলকের পজিশন চেঞ্জ হওয়ার কারণে এদের অনেকগুলা ধর্মে পার্থক্য দেখা যায়। যেমন এর মধ্যে একটা ধর্ম হচ্ছে স্ফুটনাঙ্ক, দেখা যায় যে এইটার স্ফুটনাঙ্ক আর এটার স্ফুটনাঙ্ক সেম হয় না। এক্স্যাক্টলি মানটা কত আমার মনে আসতেছে না, বাট এই স্ফুটনাঙ্ক ডিফারেন্ট হয় এদের। হ্যাঁ, এবং আদার্স প্রপার্টিসগুলো, আদার্স ফিজিক্যাল প্রপার্টিস, যেমন স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক না, এটা যেহেতু লিকুইড থাকবে, স্ফুটনাঙ্ক, তারপরে আদার্স যে ডাইপোল মোমেন্ট, হ্যাঁ, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এগুলো দেখা যায় যে ডিফারেন্ট হয়। সো শুধুমাত্র অবস্থান চেঞ্জ হওয়ার কারণে, কার্যকরীমূলক অবস্থান চেঞ্জ হওয়ার কারণে এই দুটার মধ্যে বিভিন্ন ধর্মের পার্থক্য দেখা যায়। তো এটাকেই বলা হয় অবস্থান সমানতা, এবং এই দুইটা মলিকুলকে বলা হয় পরস্পরের অবস্থান সমাণু। ঠিক আছে, আচ্ছা, এই তো। তাহলে এখান থেকে আমরা এদের ডেফিনেশন কি দিতে পারি? আমাদের কোনো ফর্মাল ডেফিনেশন দিতে হবে না, মানে এইচএসসিতে আমরা এক্সামের জন্য যেই ফর্মাল ডেফিনেশনগুলো শিখি ওইগুলো আমাদের লাগবে না। আমরা এমন একটা ডেফিনেশন মনে রাখবো যেটা মনে রাখলে আমাদের এই টপিকটা, অবস্থান সমানতার টপিকটা যেন আমাদের কাভার হয়ে যায়। সো আমরা কি ওয়ার্ডগুলা, এই পাওয়ার ওয়ার্ডগুলো আমরা ইউজ করব, সো দ্যাট আমরা পরবর্তী সময়ে যেন অল্প সময়ে এটাকে রিকল করতে পারি। তাহলে আমরা কি কি বলতে পারি এখান থেকে? এখান থেকে বলতে পারি সেম মলিকুলার ফর্মুলা, সেম কি মলিকুলার ফর্মুলা, সেম functional group, but functional গ্রুপের
অবস্থান কি বলতো ডিফারেন্ট, তাই না? ডিফারেন্ট হবে। এই সংজ্ঞাটা যদি মনে রাখতে পারো তাহলেই তোমার এই টপিকটা মাথায় থাকবে। সো নোটে যখন তুলবা এই ডেফিনেশন তুলবা, এক্সাম্পল তুলবা, তাহলেই ইনশাল্লাহ তোমার এই টপিকটা কভার হয়ে যাবে। ঠিক আছে? 3টা ওয়ার্ড মনে রাখবা, সেম মলিকুলার ফর্মুলা, সেম ফাংশনাল গ্রুপ, বাট ফাংশনাল গ্রুপের অবস্থান ডিফারেন্ট। এই যে কয়েকটা কথা মনে রাখলে কিন্তু তুমি এই জিনিসটা পরবর্তী সময় খুব ইজিলি রিকল করতে পারবা। ঠিক আছে? সো এখানে আমি যদি আরো একটা উদাহরণ দেখাতে চাই তাহলে দেখাতে পারি, যেমন হচ্ছে যে ধরে নাও হচ্ছে CH2 ডবল বন্ড CH2 CH3, আর ধরে নাও যে আরেকটা মলিকুল CH3 CH ডবল বন্ড CH3। সো এখানে দেখো এই দুইটা মলিকুলের কিন্তু আণবিক সংখ্যা সেম। এটা কিভাবে বুঝলাম? যে এখানে নাম্বার অফ কার্বন 4টা, এখানেও নাম্বার অফ কার্বন 4টা, এবং এখানে কার্যকরীমূলক ডাবল বন্ড, এখানে কার্যকরীমূলক ডাবল বন্ড। সো সেম কার্যকরীমূলক এবং সেম কার্বন সংখ্যা, তাহলে অবশ্যই এদের আণবিক সংখ্যা সেম হবে। আচ্ছা, এইটা বুঝতে পারলাম আমি এইভাবে। এইবার তুমি চিন্তা করে দেখো যে এই মলিকুলটাতে যে কার্যকরী মূলকটা সেটা কিন্তু 1 নাম্বার কার্বনে আছে। সো এটা কত নাম্বার কার্বনে আছে? 1 নাম্বার কার্বনে আছে। আর এখানে যে কার্যকরী মূলকটা সেটা কত নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে। তার মানে এই দুইটার কি আছে বলতো? মলিকুলার ফর্মুলা সেম। মলিকুলার ফর্মুলা কি বলতো? সেম, তাই না? ফাংশনাল গ্রুপও সেম। ফাংশনাল গ্রুপ সেম না? ফাংশনাল গ্রুপ হচ্ছে সেম, বাট পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে শুধুমাত্র পজিশনে। কোন জায়গায়? এই যে পজিশনে। এটা পজিশন 2, এটা পজিশন 1। তার মানে তিনটা আমরা কথা বলছিলাম, মলিকুলার ফর্মুলা সেম হবে, ফাংশনাল গ্রুপ সেম হবে, শুধুমাত্র পজিশনটা ডিফারেন্ট হবে। তাহলে দেখো মলিকুলার ফর্মুলা সেম, ফাংশনাল গ্রুপ সেম, পার্থক্য কোন জায়গায়? শুধুমাত্র পজিশনে। তাহলে আমরা এই দুইটা মলিকুলকে কি বলবো? পরস্পরের অবস্থান সমাণু। আশা করি জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এখানে আসলে আমি আর টাইম নষ্ট করতে চাচ্ছি না। ঠিক আছে, চলো আমরা নেক্সটে মুভ করি। ওকে, এবার আসো কার্যকরীমূলক সমানতা। ওকে, সো অলওয়েজ মনে রাখবা সমানতা মানে হচ্ছে আণবিক সংকেত এদের সেম থাকবে, গাঠনিক সংকেত ভিন্ন হবে। ঠিক আছে? আচ্ছা, সো গাঠনিক সংকেতের মধ্যে অনেক সময় কার্যকরীমূলক ডিফারেন্ট হয়, তাই না? অনেক সময় কার্যকরীমূলকের অবস্থান ডিফারেন্ট হয়, অনেক সময় আমাদের হচ্ছে যে কার্বন শিকল সেটা ডিফারেন্ট হয়, কার্বন শিকলের কার্বন নাম্বার ডিফারেন্ট হয়। সো অনেকভাবে কিন্তু আমাদের স্ট্রাকচারাল ফর্মুলা বা গাঠনিক সংকেত ডিফারেন্ট হতে পারে, বাট অলওয়েজ একটা জিনিস কমন থাকবে সমানুর ক্ষেত্রে, সেটা হচ্ছে আণবিক সংকেত সেম থাকবে। সো এই কার্যকরীমূলক সমানতা কি? এখানে হচ্ছে যে তোমার দুইটা মলিকুলের আণবিক সংকেত সেম থাকবে, বাট এদের কার্যকরীমূলক ডিফারেন্ট হবে। ওকে, সো যদি দুইটা মলিকুল তোমার কাছে থাকে যাদের কার্যকরীমূলক ডিফারেন্ট এবং আণবিক সংকেত সেম বাট কার্যকরীমূলক ডিফারেন্ট, তাহলে আমরা এদেরকে বলবো পরস্পরের কার্যকরীমূলক সমাণু। সে ফর এক্সাম্পল এইটা ধরে নাও CH3 সি, দাঁড়াও, CH3 C ডবল বন্ড O CH3, এই একটা মলিকুল। এটার নাম কি বলতে পারবা? এটার নাম হচ্ছে প্রোপানন। প্রোপানন, বানানটা কি ঠিক আছে আমি জানি না। প্রোপানন, বানানটা ঠিক হওয়ার কথা। বাংলায় হবে এরকম প্রোপানন। আচ্ছা, বাংলায় না লিখে আমি আরেকটা মলিকুল চিন্তা করে এরকম CH3 C ডবল বন্ড O H, এটার নাম হচ্ছে প্রোপানেল। ওকে, ওকে, একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই মলিকুলটার আণবিক সংখ্যা হচ্ছে C3, H কত 6O, এবং এই মলিকুলটারও আণবিক সংখ্যা কত C3 H6O। ঠিক আছে? তাহলে এদের আণবিক সংখ্যা সেম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই মলিকুলটার ফাংশনাল গ্রুপ হচ্ছে C ডবল বন্ড O, এরকম C ডবল বন্ড O, এরকম না? আর এই মলিকুলটার কার্যকরী মূলক হচ্ছে আমাদের C ডবল বন্ড O H, এরকম না? তার মানে এই দুইটার আণবিক সংকেত সেম,
কিন্তু এদের কার্যকরী মূলক ডিফারেন্ট। এটা হচ্ছে কিটোন মূলক, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, তাই না? সো এরকম যদি দুইটা মলিকুলের আণবিক সংখ্যা সেম থাকে, দেখো আণবিক সংখ্যা সেম আছে কিন্তু কার্যকরী মূলক কি বলতো ডিফারেন্ট, কার্যকরী মূলক ডিফারেন্ট। সো এরকম যদি আণবিক সংখ্যা সেম থাকে, কার্যকরী মূলক ডিফারেন্ট থাকে, তাহলে আমরা এই মলিকুলগুলোকে পরস্পরের কি বলবো, পরস্পরের কার্যকরী মূলক সমাণু বলবো। সো এটাকে আমরা ইংলিশে যদি সংক্ষেপে বলি ফাংশনাল গ্রুপ আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার, ফাংশনাল গ্রুপ আইসোমার, কার্যকরী মূলক সমাণু বলবো, ঠিক আছে? তার মানে আমি রেখে পড়ি একটু, এদের আণবিক সংখ্যা সেম কিন্তু কার্যকরী মূলক ডিফারেন্ট। এখানে কিটো গ্রুপ, এখানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। তো কার্যকরীমূলক ডিফারেন্ট হওয়ার কারণে আমরা এদেরকে বলতেছি পরস্পরের কার্যকরীমূলক সমাণু। ওকে, সো কার্যকরীমূলক ডিফারেন্ট হওয়ার কারণেই আমরা এদেরকে কেন কার্যকরীমূলক সমাণু বলতেছি, কারণ কার্যকরীমূলক ডিফারেন্ট হওয়ার কারণে এই মলিকুল এবং এই মলিকুলের মধ্যে অনেক ধরনের ধর্মের পার্থক্য দেখা যায়। এই পার্থক্য থাকার কারণেই এদেরকে আমরা সমাণু বলতেছি, সমান না বলে সমাণু বলতেছি। কথা কি বুঝতে পারছো? এই দুটো মলিকুলের আণবিক সংখ্যা সেম দুইটা, কিন্তু আমরা এদেরকে সমান বলতেছি না। কেন সমান বলতেছি না? কারণ সমান হতে গেলে সব ধর্মই সেম হতে হবে, কিন্তু এদের মধ্যে অনেক ধর্মের মিল থাকার পরও যেহেতু কার্যকরীমূলক ডিফারেন্ট, তাই একটা না একটা পার্থক্য থাকবে, অ্যাটলিস্ট একটা হলেও পার্থক্য থাকবে। এই জন্য আমরা এদেরকে সমান না বলে সমান বলতেছি। আশা করি জিনিসটা বুঝতেছো। এইবার চলো আমরা একটু ডিসকাস করি যে কার্যকরীমূলক সমানুতা কোন কোন মলিকুলের মধ্যে পাওয়া যায় আর কি। হ্যাঁ, চলো একটু আমরা লিখে দিই একটু। অ্যালডিহাইড, অ্যালকিনল, অ্যালডিহাইড, অ্যালকিনল, কিটোন, এদের মধ্যে পাওয়া যায়। এদের মধ্যে কি বলতো, এদের মধ্যে হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ আইসোমারিজম দেখা যায়। আবার হচ্ছে তোমার নেক্সট পেজে আমি, আবার হচ্ছে তোমার অ্যালকোহল, ইথার, এই দুটার মধ্যেও ফাংশনাল গ্রুপ আইসোমারিজম দেখা যায়। মনে থাকবে জিনিসটা? ওকে, সো আমরা এই ইনফরমেশনটা মনে রাখবো যে এখানে হচ্ছে তোমার অ্যালডিহাইড, অ্যালকিনল, কিটোন, এই তিনটার মধ্যে হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম দেখা যায়। এখানে একটা শব্দ নতুন তোমার কাছে হতে পারে অ্যালকিনল, এটা আমরা হচ্ছে একটু পরে আলোচনা করবো যখন আমরা টোটোমারিজম পড়বো। তাও আমি একটু সংক্ষেপে বলে রাখি যে অ্যালকিনল মানে হচ্ছে একই যৌগে অ্যালকিন মূলকও থাকবে, মানে ডাবল বন্ড থাকবে, আবার নল মানে অ্যালকোহল মূলকও থাকবে। সো অ্যালকিনল মানে হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পল তোমাকে দেওয়ার চেষ্টা করি, দাঁড়াও এক্সাম্পল দিই আমি একটা। অ্যালকিন দেখতে হচ্ছে অনেকটা এরকম যে অ্যালকিন গ্রুপও থাকবে CH2 ডবল বন্ড CH, আবার সেখানে অ্যালকোহল গ্রুপও থাকবে CH2OH। এই যে এটা হচ্ছে একটা অ্যালকিনলের উদাহরণ, এটার নাম হচ্ছে তোমার 2 প্রোপিন 1 অল, 2 প্রোপিন 1 অল, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পারছো। সো এখানে এই তিনটার মধ্যে এই সমানতা দেখা যায়, আবার হচ্ছে এখানে অ্যালকোহল এবং ইথারের মধ্যেও এই সমানতা দেখা যায়। ওকে, সো আমরা অ্যালকোহল আর ইথার একটা উদাহরণ দেখার চেষ্টা করি, তাহলে জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে আমাদের। যেমন ধরে নাও এইটা CH3 CH2OH, এটা হচ্ছে প্রোপানল, আর এটা ধরে নাও CH3O CH3, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। ওকে, এখানে লক্ষ্য করে দেখো যে এইটার যে ফাংশনাল গ্রুপ, এটার যে আণবিক সংকেত সেটা হচ্ছে C2H6O, আর এটার আণবিক সংকেত হচ্ছে C2H6O। তার মানে দুইটার ফাংশনাল আণবিক সংকেত সেম, কিন্তু ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। দেখো এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ OH, আর এটা ফাংশনাল গ্রুপ কি বলতো, এই যে এইটা ইথারমূলক, ঠিক আছে? সো এদের আণবিক সংকেত সেম বাট ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। তার মানে আমরা বলতে পারি এরা হচ্ছে পরস্পরের ফাংশনাল গ্রুপ আইসোমার অথবা অবস্থা কার্যকরীমূলক সমান, ঠিক আছে? সো এই দুইটাও কিন্তু অ্যালকোহল এবং ইথারও কিন্তু কি করে এই ধরনের সমানতা প্রদর্শন করে। সো পরীক্ষা যদি এমসিকিউ আসে তাহলে এই ইনফরমেশনগুলো মনে রাখলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। চলো আমরা নেক্সট শুরু করি। এইবার আসো মেটামারিজম। সো আমরা আলোচনা করি মেটামারিজম জিনিসটা কি। ধরে নাও তোমার কাছে দুইটা মলিকিউল আছে, যেই দুইটা মলিকিউলের আণবিক সংখ্যা সেম এবং ওই দুইটা মলিকুলের ফাংশনাল গ্রুপও সেম, কার্যকরী মূলকও সেম, কিন্তু ওই কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যা সেম না। এইরকম যদি হয় তাহলে আমরা ওই দুইটা মলিকুলকে পরস্পরের মেটামার বলবো, আর মেটামার তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলবো মেটামারিজম। একটা এক্সাম্পল দিলে জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হবে। ধরে নাও এইটা হচ্ছে আমার একটা মলিকুল CH2 বা CH3 দিই আমি এখানে, CH3O CH2 CH3, আর আরো একটা মলিকুল চিন্তা করো এরকম CH, সেখানে কার্বন 3টা নিলে এক্সাম্পলটা একটু সুইটেবল হবে। ওকে, সো এইরকম আর একটা মলিকুল চিন্তা করো CH3 CH2O CH2
CH3। দেখো তো একটু লক্ষ্য করে, এদের কিন্তু আণবিক সংখ্যা সেম। কিভাবে আণবিক সংখ্যা সেম? এখানে 4টা কার্বন, এখানে 4টা কার্বন, এখানে কার্যকরীমূলক অক্সিজেন, এখানে কার্যকরীমূলক অক্সিজেন, তাই না? তার মানে এদের আণবিক সংখ্যা সেম। আণবিক সংখ্যা সেম কিনা? সেম। এইবার তুমি চিন্তা করে দেখো, এদের ফাংশনাল গ্রুপও সেম। আমি সংজ্ঞাতে বলছিলাম কি, আণবিক সংখ্যা সেম হবে, ফাংশনাল গ্রুপটাও সেম হবে। তাহলে দুইটা কন্ডিশন আমি সেট করলাম। একটা ছিল কি, আণবিক সংখ্যা সেম হবে, মলিকুলার ফর্মুলা সেম হবে, আর এটা ছিল ফাংশনাল গ্রুপ সেম হবে, তাই না? সো এখানে দুইটাই কিন্তু স্যাটিসফাই করলো কন্ডিশনটা, যে আণবিক সংখ্যা সেম হলো, ফাংশনাল গ্রুপও সেম হলো। কিন্তু এইটার যে কার্যকরীমূলক অক্সিজেন, এইটার বাম পাশে কার্বন কয়টা? একটা। এইটার বাম পাশে কার্বন কয়টা? দুইটা। এইটার ডান পাশে কার্বন সংখ্যা 3টা, এইটার ডান পাশে কার্বন সংখ্যা 2টা। সো আমরা বলছিলাম যে দুইটা মলিকুল যদি এমন হয় যে এদের আণবিক সংখ্যা সেম, ফাংশনাল গ্রুপ সেম, বাট কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যা সেম না, কার্বন সংখ্যা সেম না। যেমন এইটার বাম পাশে কার্বন সংখ্যা একটা, এখানে কার্বন সংখ্যা 2টা, এখানে কার্বন সংখ্যা 2টা 3টা, এখানে কার্বন সংখ্যা 2টা। তার মানে কার্যকরীমূলকের দুই পাশে কিন্তু এই দুইটা মলিকুলের কি না, কার্বন সংখ্যা সেম না। তাহলে আমরা এই দুইটা মলিকুলকে পরস্পরে কি বলবো? পরস্পরের মেটামার বলবো, পরস্পরের মেটামার বলবো। জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে, যে এইখানে এই মলিকুলের কার্যকরী মলিকুলের বাম পাশে কার্বন সংখ্যা একটা আছে, এখানে কার্বন সংখ্যা 2টা, এখানে ডান পাশে কার্বন সংখ্যা 3টা, এখানে ডান পাশে কার্বন সংখ্যা 2টা। তার মানে এই দুইটা মলিকুলের কার্যকরীমূলক সেম, বাট কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন সংখ্যা দুই জায়গায় কি না, সেম না। তাহলে আমরা এদেরকে বলবো পরস্পরের মেটামার। তাহলে মেটামারিজমের আমরা যদি সংক্ষেপে একটা ডেফিনেশন দিতে চাই, আমাদের পরবর্তীতে সহজে রিকল করার জন্য আমরা কি বলবো? সেম মলিকুলার ফর্মুলা, সেম molecular formula, same functional group, but functional গ্রুপের উভয় পাশে কি বলতো? কার্বন সংখ্যা ডিফারেন্ট হবে, তাই না? ডিফারেন্ট হবে। এই তো, এই ডেফিনেশনটা মনে রাখলে কিন্তু তোমার মেটামারিজমের বেসিকটা ইনশাল্লাহ মনে থাকবে। ওকে, তো আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি, তাহলে জিনিসটা আমার আরো ক্লিয়ার হবে, তাই না? চলো আমরা নেক্সট পেজে আরো কয়েকটা উদাহরণ দেখি মেটামারিজমের, তাহলে আমরা জিনিসটা আরো একটু ভালোভাবে বুঝতে পারবো। এই দুটা মলিকুল চিন্তা করে দেখো, এই দুটা মলিকুলের তোমার হচ্ছে যে আণবিক সংখ্যা সেম। আমাদের মেটামরিজম টেস্ট করার কন্ডিশন কি ছিল? প্রথমে দেখতে হবে মলিকুলার ফর্মুলা সেম। কিভাবে বুঝলাম সেম? এখানে নাম্বার অফ কার্বন কয়টা? 5টা, এখানে নাম্বার অফ কার্বন 5টা, এখানে কার্যকরীমূলক সিও,
এখানে কার্যকরীমূলক সিও। সো কার্যকরীমূলক সেম, নাম্বার অফ কার্বন সেম, তাহলে অবশ্যই এদের কি হবে, মলিকুলার ফর্মুলাও সেম হবে। সো মলিকুলার ফর্মুলা এটা কিন্তু সেম। ওকে, আচ্ছা, প্রথমটা গেল। দ্বিতীয় কন্ডিশন কি ছিল, দেখতে হবে ফাংশনাল গ্রুপ সেম কিনা। দেখো এখানে কিন্তু এইটা ফাংশনাল গ্রুপ সিও, এখানে কিন্তু সিও, কাজেই দ্বিতীয় কন্ডিশন যেটা ফাংশনাল গ্রুপ সেটা কিন্তু স্যাটিসফাই করলো। 3 নম্বর কি দেখতে চাইছিলাম আমরা, 3 নম্বর দেখতে চাইছিলাম যে নাম্বার অফ মানে কার্যকরী মূলকের উভয় পাশে নাম্বার অফ কার্বন সেম আছে কিনা। তাহলে এখানে কার্যকরী মূলক হচ্ছে এইটা কিটো গ্রুপটা, এইটার বাম দিকে দেখো কার্বন আছে একটা, এখানে এটার বাম দিকে কার্বন আছে কয়টা, দুইটা। তাহলে নাম্বার অফ কার্বন কিন্তু উভয় পাশে সেম না, এখানে আছে একটা, এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা, এখানে আছে দুইটা। তার মানে এই দুইটা মলিকুলের কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা সেম না, তার মানে নাম্বার অফ কার্বনটাও কিনা বলতো সেম না। তাহলে 3 নম্বর যে কন্ডিশনটা সেটাও কিন্তু স্যাটিসফাই করলো। কাজেই আমরা বলতে পারি এই দুইটা মলিকুল পরস্পরের কি বলতো, পরস্পরের মেটামার, পরস্পরের কি মেটামার। ওকে, সো পরীক্ষায় আসলে কিন্তু আমরা এই 3টা ধাপে আমরা এমসিকিউটা সলভ করব। মনে হচ্ছে তো টাইম লাগবে, তাই না? কিন্তু টাইম কিন্তু লাগবে না, আমি তোমাকে জাস্ট ভেঙে ভেঙে দেখাচ্ছি, যেহেতু প্রাইমারি স্টেপে তোমাকে পড়াচ্ছি। বাট কোয়েশ্চেন যখন তুমি সলভ করতে থাকবা তখন হচ্ছে এগুলা খুবই ফাস্ট সলভ করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, তো আমাদের এই তো হয়ে গেল। এবার একটা জিনিস জানতে হবে যে সব মলিকুল কিন্তু মেটামরিজম শো করতে পারে না। কেন পারবে না? একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই মেটামরিজম যখন আমরা বলছি তখন কিন্তু একটা ওয়ার্ড আমরা এখানে উচ্চারণ করতে হয়তো করছি, সেটা হচ্ছে উভয় পাশে। উভয় পাশে, এখন উভয় পাশে জিনিসটা আসলে আমরা কখন বলতে পারবো? যদি কার্যকরী মূলকটা তোমার ফুল মলিকুলটাকে দুইটা ভাগে ভাগ করতে পারে। ঠিক আছে, যদি কার্যকরী মূলকটা মলিকুলটাকে দুইটা ভাগে ভাগ করতে না পারে তাহলে তুমি উভয় পাশ কই থেকে পাবো, তাই না? সো এখানে যদি এমন মলিকুল থাকে যেই মলিকুলের কার্যকরী মূলক আমার মলিকুলটাকে দুইটা ভাগে ভাগ করতে পারবে, তাহলে আমরা বলতে পারবো সেই মলিকুলটা দুইটা ভাগে ভাগ হয়েছে। তখনই তো আমরা উভয় পাশের প্রশ্নটা আসবে, তাই না? আচ্ছা, তাহলে মেটামরিজম দেখানোর জন্য আমাকে এমন একটা মলিকুল নিতে হবে, এমন দুইটা মলিকুল নিতে হবে কমপক্ষে যাদের কার্যকরী মূলক মলিকুলটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলে। ওকে, তার মানে এখান থেকে আমরা কনক্লুশন দিতে পারি যে মেটামরিজম ওই সকল মলিকুল প্রদর্শন করবে যে সকল মলিকুলের কার্যকরী মূলক মলিকুলটাকে দুইটা ভাগে ভাগ করতে পারে। এটা সমান ভাগে ভাগ করতে হবে এমন কোনো কথা নাই, এটা যে কোনো রেশিওতে ভাগ করলে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার কোন কোন কার্যকরী মূলক, কোন কোন কার্যকরী মূলকের মলিকিউল ওই মলিকুলটাকে দুইটা ভাগে ভাগ করতে পারে? প্রথমেই আসতে পারে তোমার কি বলতো, কিটোন। কিটোন, কারণ কিটোনের যে গ্রুপটা কিটোমূলক এটা কিন্তু মলিকুলটাকে দুই ভাগে ভাগ করতে পারে। আবার হচ্ছে তোমার ধরে নাও যে ইথার, ইথারটা তো দেখতাম একটু আগে দেখলাম, যেমন ইথারটা কি করতে পারে, এই যে ইথারের গ্রুপটা মলিকুলটাকে সরি মলিকুলটাকে দুইটা ভাগ ভাগ করতে পারে, পারে না? পারে। এখানে কিন্তু ইথারের যে গ্রুপটা এটা কিন্তু মলিকুলটাকে দুইটা ভাগে ভাগ করতে পারে। সো ইথার, কিটোন এই দুইটা কিন্তু মলিকুলটাকে দুইটা ভাগে ভাগ করতে সক্ষম। আবার আরো কিছু আছে, যেমন হচ্ছে তোমার সেকেন্ডারি অ্যামিন, ধরে নাও যে এরকম আর এনএইচ, তাই না? আর এনএইচ আর, এটা সেকেন্ডারি অ্যামিন। দেখো এই সেকেন্ডারি অ্যামিন কিন্তু মলিকুলটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে, এইদিকে একটা ভাগ এইদিকে একটা ভাগ, তাই না? দুইটা ভাগে ভাগ করে ফেলছে। তো এইরকম যে সকল কার্যকরী মূলক সম্বলিত মলিকুল যারা ওই মলিকুলটাকে দুইটা ভাগে ভাগ করতে পারে তারা হচ্ছে মেটামরিজম শো করে। ঠিক আছে, আমি আশা করি চেষ্টা বুঝাতে পারছি। তো এখন আমরা একটু লিখে দিই জিনিসটা। বইয়ের ভাষা যদি লিখতে চাই তাহলে লিখবো আমরা দ্বিযুজি, দ্বিযুজি কার্যকরী। দ্বিযুজি কথার অর্থ কি জানো? দুজনে দুই। দুজনে দুই কেন হতে হবে? কারণ দুজনে দুই হলে দুইটা সাইড কিন্তু পাওয়া যাবে, দুইটা সাইড পাওয়া যাবে। তখন দুইটা সাইড যদি পাওয়া যায় তাহলে তোমার কি হবে বলতো, মলিকুলটা দুইটা ভাগে ভাগ হবে এবং হচ্ছে দুইটা ভাগে ভাগ হলে তোমার কি হবে, দুই সাইডে কিন্তু নাম্বার অফ কার্বন ডিফারেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তখন কি মেটামরিজম শো করতে পারবে। এই জন্য দেখছো প্রতিটা জিনিস কিভাবে বোঝার আছে,
মানে তুমি এই যে দ্বিযোজী কথা থেকে কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করা যায়, বুঝতে পারছো? সো তুমি যদি বুঝে বুঝে না পড়ো তাহলে কিন্তু এই কেমিস্ট্রির যে আসল মজাগুলো বুঝতে পারবে না। মেটামরিজম শো করে, প্রদর্শন করে, বুঝতে পারছো? তো আশা করি আমি আমার প্রতিটা জিনিস বুঝাতে পারতেছি। সো না বুঝলে কিন্তু আমাকে তুমি পরবর্তীতে জিজ্ঞেস করে নেক্সট ক্লাসে, ঠিক আছে? সো আমি যেহেতু আজকে তুমি ক্লাসে প্রেজেন্ট না, তো আমি চেষ্টা করতেছি জিনিসগুলো খুবই ভেঙে ভেঙে বোঝানোর জন্য। সো তোমার যদি এগুলো আগে জানা থাকে তাহলে তুমি 2x বা 1.5x স্পিড দিয়ে ক্লাসটা দেখে নিও, হ্যাঁ? তাহলে টাইমটা তোমার সেভ হবে। নেক্সট না, চলো আমরা একটা নতুন একটা পেজ নেই, সরি, পেজ নেই আমরা। আমাদের এইবার আলোচনা করতে হবে টোটোমারিজম। ওকে, সো টোটোমারিজম জিনিসটা কি? ধরে নাও তোমার কাছে দুইটা মলিকুল আছে, হ্যাঁ? সো দুইটা মলিকুলের আণবিক সংকেত সেম, যেহেতু টোটোমারিজম এক ধরনের সমানুতা, সো আণবিক সংকেত অবশ্যই সেম হবে। আণবিক সংকেত ধরে নাও দুইটা মলিকুলের সেম, ওকে? এখন এই দুইটা মলিকুলের একটা মলিকুলের ফাংশনাল গ্রুপ স্পন্টেনিয়াসলি বা নিজে নিজে অপর মলিকুলের কার্যকরী মূলকে পরিণত হতে পারে। আবার অপর মলিকুলের কার্যকরী মূলকটা প্রথম মলিকুলের কার্যকরী মূলকে অটোমেটিকলি বা নিজে নিজে সেটা কনভার্ট হতে পারে। তো এইরকম যদি দুইটা মলিকুলের ফাংশনাল গ্রুপগুলা পরস্পরের মধ্যে ইন্টার কনভার্ট হতে পারে, তাহলে আমরা ওই দুইটা মলিকুলকে বলবো পরস্পরের টোটোমার, এবং এই ঘটনাটাকে বলবো আমরা টোটোমারিজম। ওকে, তো আমি জাস্ট মুখে যে কথাটা বললাম এটা জাস্ট মনোযোগ দিয়ে শুনো, এবং পরবর্তীতে আমি তোমাকে লিখে লিখে জিনিসটা দেখাচ্ছি। ধরে নাও তোমার কাছে একটা মলিকুল আছে, যেমন ধরো এইটা CH3 C ডবল বন্ড O CH3। এটাকে আমি জাস্ট এইচটাকে আলাদা করে লিখি এখানে, হ্যাঁ এই তো। তাহলে এই মলিকুলের কার্যকরী মূলক কি? সি ডবল বন্ড ও বা কিটো গ্রুপ বা কিটো মূলক, তাই না? আচ্ছা, এইবার এই যে কার্যকরী মূলকটা সি ডবল বন্ড ও, এই কার্যকরী মূলকটা যদি তোমার এমন হয় যে সেটা অন্য একটা কার্যকরী মূলকে কনভার্ট হয়ে গেল অটোমেটিকলি, তাহলে সাপোজ এই কার্যকরী মূলকটা অটোমেটিকলি কনভার্ট হয়ে বি নামক একটা মলিকুল তৈরি করলো, তাহলে আমি এই বি এবং এই মলিকুলটাকে বলবো পরস্পরের মেটামার, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমি ডেফিনিট এক্সাম্পলে যাই। ওকে, তো দেখা যায় যে এই যে কার্যকরী মূলকটা আছে না সি ডবল বন্ড ও, এখানে যে জিনিসটা হয়, এই যে সি এইচ বন্ড আছে না, এই বন্ডের ইলেকট্রন এইখানে চলে আসে, এখানে চলে আসে, আর এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এখানে অক্সিজেনের লন পেয়ার হিসেবে সেটা চলে যায়, মানে ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে গিয়ে এখানে বন্ডের ইলেকট্রনটা অক্সিজেনের লন পেয়ার হিসেবে চলে যায়। আর অক্সিজেনের লন পেয়ার যেহেতু এখানে তৈরি হয়, মানে এই বন্ডটা ভেঙে গিয়ে বন্ডের ইলেকট্রন অক্সিজেন লন পেয়ার হিসেবে এখানে মানে প্রদর্শিত হয়, সেই লন পেয়ারটা কি করে এই এইচটাকে প্রোটন হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়, তখন এই হাইড্রোজেনটা এখানে ট্রান্সফার হয়ে যায় প্রোটন হিসেবে। তাহলে আমরা এটাকে এইভাবে দেখাতে পারি, এইভাবে কিন্তু অক্সিজেনটা কি করে তার লন পেয়ার দিয়ে এই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করে ফেলে। তখন কি হয়, এই যে ডাবল বন্ডটা সেটা ভেঙে সিঙ্গেল বন্ড হয়ে যায়, আর অক্সিজেনটা যেহেতু হাইড্রোজেনকে অ্যাকসেপ্ট করে ফেলতেছে, সো সেটা তখন OH হয়ে যায়। আর এই CH বন্ডের ইলেকট্রন যেহেতু এখানে চলে আসতেছে, তখন সেখানে কি হয়ে যায় বলতো, ডাবল বন্ড তৈরি হয়ে যায়। তাহলে এইভাবে কিন্তু জিনিসটা কনভার্ট হয়ে যায়। তাহলে দেখো এখানে কি হলো, এখানে হচ্ছে এই যে কার্যকরী মূলকটা সি ডবল বন্ড ও, এটা কিন্তু স্পন্টেনিয়াসলি OH এ কনভার্ট হয়েছে। সি ডবল বন্ড ওটা কিসে কনভার্ট হয়েছে? OH মূলকে, বুঝতে পারলাম?
সি ডবল অ মূলকটা কিসে কনভার্ট হয়েছে? OH মূলকে, তাই না? তাহলে দেখো একটা কার্যকরী মূলক স্পন্টেনিয়াসলি আরেকটা কার্যকরী মূলকে কনভার্ট হয়ে গেছে। তো এই রকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা এই দুইটা মলিকুলকে পরস্পরের মেটামার বলবো। কি বলবো? পরস্পরের মেটামার। ওকে, আর এই ঘটনাটাকে বলবো না পরস্পরের, মানে এই ঘটনাটাকে বলবো মেটামারিজম। আচ্ছা, এবারে তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাই এই সাইনটা দেওয়ার কি দরকার ছিল? মানে ইকুইলিব্রিয়াম সাইন বা সাম্যাবস্থার যে চিহ্নটা, এটা দেওয়ার দরকার কি ছিল? এটা দেওয়ার দরকার ছিল কারণ এই মলিকুলটা যখন এই মলিকুলে কনভার্ট হয়, তখন কনভার্ট হওয়ার সময় এদের মধ্যে একটা সাম্যাবস্থা বিরাজ করে। মানে এই মলিকুলটা যেই হারে এই মলিকুলে পরিণত হয়, দেখা যাচ্ছে এই মলিকুলটাও ব্যাকওয়ার্ড ডিরেকশনের মাধ্যমে এই মলিকুলে কনভার্ট হতে পারে। সো এই দিকের রেট আর এই দিকের রেট সমান হয়ে যায়, এই দুই দিকের রেট সমান হয়ে যায়, এই জন্য এখানে একটা সাম্যাবস্থা তৈরি হয়, যার কারণে আমরা কি করি বলতো, এখানে ইকুইলিব্রিয়াম সাইন দিই। ঠিক আছে? আচ্ছা, তো এখানে যেহেতু একটা সাম্যাবস্থা তৈরি হয়, সাম্যাবস্থা হচ্ছে অনেকটা কিসের সাথে জড়িত বলতো? রিঅ্যাকশন রেটের সাথে জড়িত না? রিঅ্যাকশন রেটের সাথে জড়িত। রিঅ্যাকশন রেট, তারপরে হচ্ছে এটাকে বাংলা বলে বিক্রিয়ার হার। এই বিক্রিয়ার হারটা কি? কেমিক্যাল কাইনেটিক্স বা তোমার রাসায়নিক গতিবিদ্যার সাথে জড়িত। এই জন্য এই যে সমানতা, এটাকে বলা হয় গতিশীল সমানতা। কি বলা হয়? গতিশীল সমানতা। গতিশীল সমানুতা। বুঝতে পারছো? তার মানে যদি কোনো সময় দেখো টোটোমারিজম না বলে বলছে গতিশীল সমানতা, তাহলে বুঝতে হবে তোমার এখানে কি বলছে, টোটোমারিজমের কথাটাই বলছে। তো আমি আশা করি জিনিসটা বুঝতে পারছি জিনিসগুলো কিভাবে ঘটলো। তাহলে এখানে কিন্তু তোমাকে কিছু কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা কার্যকরী মূলক স্বয়ংক্রিয়ভাবে বা স্বতঃস্ফূর্তভাবে আরেকটা কার্যকরী মূলকে কনভার্ট হয়ে যায়, এবং এখানে একটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম স্টাবলিশড হয়, এই জন্য এটাকে আমরা বলি গতিশীল সমানতা। এইবার শুধুমাত্র কি মানে কিটোন কি শুধুমাত্র এই গতিশীল সমানতা প্রদর্শন করবে, নাকি অন্য কিছু পারবে? শুধুমাত্র কিটোন পারবে নাকি অন্য কিছু পারবে? আমি যেটা বললাম সেটা হচ্ছে শুধুমাত্র কি কিটোন এই সমানতা প্রদর্শন করবে নাকি অন্য কিছু পারবে? এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র কিটোন নয়, এই কার্বনিল যে গ্রুপটা থাকে সি ডবল বন্ড ও, এই গ্রুপটা থাকলেই হচ্ছে কি বলতো এই ধরনের সমানতা প্রদর্শন করা সম্ভব। তার মানে এই গ্রুপটা কিন্তু শুধুমাত্র যে কিটোনের ক্ষেত্রে থাকবে ব্যাপারটা কিন্তু এমন না, এটা কিন্তু অ্যালডিহাইডের মধ্যে থাকতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে এইরকম কার্বনিল মূলকযুক্ত যৌগগুলা টোটোমারিজম প্রদর্শন করবে। তাহলে জিনিসটা আমি একটু গুছাই লিখে দিই, তাহলে জিনিসটা ভালো হয় আর কি। ওকে, আচ্ছা, তারও আগে আমি এটা ডেফিনেশনটা লিখে দিই একটু সংক্ষেপে, তাহলে জিনিসটা তোমার পরবর্তী রিভিশন দিতে সুবিধা হবে। কি বললাম? আমরা ডেফিনেশনে কি বলবো? যে সেম মলিকুলার ফর্মুলা বাট ফাংশনাল গ্রুপ নিজে নিজে কনভার্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা চলো এবার ডিসকাস করি যে এই টোটোমারিজম প্রদর্শন করার শর্তগুলো কি কি। এখানে আমাদেরকে একটা টার্মিনোলজি মনে রাখতে হবে, যে এই যে সমানতা, এটাকে অনেক সময় গতিশীল সমানতা তো বলেই, তার পাশাপাশি আরেকটা ওয়ার্ড বলে, সেটাকে বলা হয় কিটোইনল সমানতা। কি বলতো? কিটোইনল সমানতা। এইটাও কিন্তু অনেক সময় বলা হয়, হ্যাঁ। তো পরীক্ষা কিন্তু এই শব্দটা দিয়েও আসতে পারে। এখন এই কিটোইনল শব্দটা কিভাবে আসলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে এটা কিন্তু কিটো গ্রুপ বা কিটো মূলক কিন্তু অ্যালকোহল মূলকে কনভার্ট হয়েছে না? আচ্ছা, এবং সাইমultaneously একই সময়ে
আরেকটা এলকিন গ্রুপে কিন্তু কনভার্ট হয়েছে, মানে একটা সিঙ্গেল বন্ড কিন্তু একটা এলকিন গ্রুপে কনভার্ট হয়েছে। তাহলে এখানে কি হলো, একটা কীটমূলক, একটা কি বলতো, একটা কীটমূলক। ওকে, একটা হচ্ছে কীটমূলক কি হইলো, একটা অ্যালকোহল মূলকে কনভার্ট হইলো এবং সেখানটা এলকিন গ্রুপ পাওয়া গেল, এলকিন গ্রুপ পাওয়া গেল। এই জন্য এই কিটো থেকে আসছে কিটো, মানে কীটমূলক থেকে আসছে কিটো, আর ইন আসছে এলকিন থেকে, এই যে এলকিন থেকে, আর হচ্ছে এই যে ইনল যেটা, মানে ইন প্লাস অল, সেখান থেকে আসছে ইনল। তো ইনটা আসছে এলকিন থেকে আর নলটা আসছে অ্যালকোহল থেকে। বুঝতে পারলাম? সো এইভাবে করে আমরা মনে রাখতে পারবো জিনিসটাকে, যে কিটো ইনল বলতে বোঝাচ্ছি আমরা একটা কিটো গ্রুপ থেকে একটা অ্যালকোহল গ্রুপ এবং একটা এলকিন গ্রুপ তৈরি হচ্ছে। ওকে, এবং সেটা তৈরি হচ্ছে খুবই স্পন্টেনিয়াসলি, নিজে নিজে তৈরি হচ্ছে। সো এবং এটা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম স্টাবলিশ হয়, যেটাকে এজন্য এটাকে বলা হয় গতিশীল সমানতা। এবং যেহেতু একটা কিটোমূলক একটা অ্যালকোহলমূলক এবং অ্যালকিনমূলকে কনভার্ট হচ্ছে, তাই আমরা এটাকে বলতেছি কিটো ইনল সমানতা। ওকে, সো আমরা একটু আলোচনা করব এখন যে কিটো ইনল সমানতা প্রদর্শনের শর্তগুলো কি কি। চলো লিখে দিই আমরা, কিটো ইনল সমানতা বা টোটোমারিজম এর শর্ত। তো আমরা এই শর্তগুলো দেখি। প্রথম শর্ত কি? প্রথম শর্ত হচ্ছে আমাদের কার্বনিল মূলকযুক্ত অ্যালডিহাইড ও কিটোন যৌগ সাধারণত কিটো ইনল সমতা প্রদর্শন করে। ওকে, সো প্রথম শর্তটা কি? প্রথম শর্ত হচ্ছে কার্বনিল গ্রুপ থাকতে হবে, গ্রুপ থাকতে হবে। আমি বইটা আমার সাথে আছে, তো বইয়ে কি লেখছে? বইয়ে লেখছে হচ্ছে কার্বনিল মূলকযুক্ত অ্যালডিহাইড ও কিটোন সাধারণত এই সমানতা প্রদর্শন করে। তার মানে আমাদের প্রথম দেখতে হবে এখানে কি আছে কিনা, কার্বনিল গ্রুপ আছে কিনা। ওকে, নাম্বার 2 হচ্ছে আমাদের দেখতে হবে যে কার্বনিল মূলকের সাথে, হ্যাঁ, আলফা হাইড্রোজেন আছে কিনা, মানে অ্যাসিডিক আলফা হাইড্রোজেন আছে কিনা। 2 নম্বর কন্ডিশন কি? 2 নম্বর কন্ডিশন হচ্ছে কার্বনিল গ্রুপের সাথে অ্যাসিডিক আলফা হাইড্রোজেন থাকতে হবে। দেখো, এই দুইটা কন্ডিশনে কিন্তু আমাদের মেজর। চলো আমরা একটু ডিসকাস করি জিনিসগুলা। আমরা তো দেখছি যে যদি তোমার কার্বনিল গ্রুপ না থাকে তাহলে কিন্তু এই সমানতা প্রদর্শন হয় না। কেন হয় না? দেখো, এখানে কিন্তু কার্বনিল গ্রুপ থাকার কারণে কি হয়েছে, এই যে কার্বন বন্ডটা, কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডটা ভেঙে গিয়ে সেখানে লোন পেয়ার তৈরি হলো অক্সিজেনের মধ্যে, অক্সিজেনটা লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনটা অ্যাকসেপ্ট করলো, তাই না? সো এই ফুল জিনিসটা কিন্তু শুধুমাত্র কার্বনিল মূলকের ক্ষেত্রেই মানে সত্য। অন্য কোনো ফাংশনাল গ্রুপ থাকলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। তুমি চিন্তা করো, এখানে যদি তোমার কি থাকতো, এইরকম থাকতো, সাপোজ হচ্ছে তোমার অ্যালকোহল গ্রুপ থাকতো, OH গ্রুপ, ধরো COH আছে, তো এটা কি এখান থেকে কি লোন পেয়ার তৈরি হতে পারতো? মানে COH, এই যে বন্ডটা, এখান থেকে কি এই সিঙ্গেল বন্ড থেকে কি এই অক্সিজেন লোন পেয়ার তৈরি হতে পারতো? পারতো না কিন্তু। তার মানে এইখানে কিন্তু এমন একটা প্রপার্টি আছে কার্বনিল মূলকের মধ্যে, যে এখানে হচ্ছে এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে কি তৈরি করতে পারছে, এখানে লোন পেয়ার তৈরি করতে পারতেছে, এবং সেই লোন পেয়ার দিয়ে আবার এইচ গ্রহণ করতে পারতেছে সে, তাই না? এই ফুল মেকানিজমের কারণে কিন্তু এই কি শুধুমাত্র কার্বনিল গ্রুপগুলাই কি করতে পারে বলতো, এই সমানতা প্রদর্শন করতে পারে। আচ্ছা, এইবার আসো 2 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে কার্বনিল গ্রুপের সাথে অ্যাসিডিক আলফা হাইড্রোজেন থাকতে হবে। এইটা মিনিং কি? অ্যাসিডিক হাইড্রোজেন, অ্যাসিডিক আলফা হাইড্রোজেন। আচ্ছা, আগে অ্যাসিডিক কথার অর্থ বুঝি। আচ্ছা, আলফা কথাটা বাদ দাও, ধরে নাও এই কথার লেখা নাই, হ্যাঁ, শুধুমাত্র এটা বুঝা, অ্যাসিডিক হাইড্রোজেন এটা মানে কি? অ্যাসিডিক হাইড্রোজেন মানে হচ্ছে যে সকল হাইড্রোজেন রিমুভেবল, মানে রিমুভ করা যায়। অ্যাসিড কি? যারা হাইড্রোজেন দান করতে পারে, হাইড্রোজেনকে যারা প্রোটন হিসেবে দান করতে পারে তারাই হচ্ছে অ্যাসিড। তার মানে যদি মলিকুলটার মধ্যে রিমুভেবল বা রিমুভ করার মতো হাইড্রোজেন থাকে, তাহলে আমরা ওইটাকে বলবো অ্যাসিডিক হাইড্রোজেন। এইবার আসো আলফা হাইড্রোজেন বলতে আমরা কি বোঝাচ্ছি। আলফা হাইড্রোজেন হচ্ছে কার্বনিল মূলকের সাথে যেই কার্বনটা থাকবে সেটাকে আমরা বলতেছি আলফা কার্বন।
যেমন ধরো তোমার হচ্ছে, আমি যদি আগের উদাহরণে যাই, যেমন এইটা, এখানে হচ্ছে এটা হচ্ছে কার্বনের মূলক, তাই না? সো এইটার সাথে এই কার্বনটা আছে, সো এটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো সেগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন, সো এটা হচ্ছে আলফা কার্বন। তার আলফা কার্বনের সাথে এই হাইড্রোজেনগুলো আছে, সো এগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। ফাইন। তাহলে অ্যাসিডিক হাইড্রোজেন থাকতে হবে, অ্যাসিডিক মানে যেগুলা কি রিমুভ করা যায়। যদি অ্যাসিডিক হাইড্রোজেন না থাকে তাহলে যে জিনিসটা হবে, এই হাইড্রোজেনটা এখান থেকে এখানে যাবে না, বুঝতে পারছো? সো এই জন্য অ্যাসিডিক হাইড্রোজেন থাকতে হবে। আর যদি আলফা কার্বনে অ্যাসিডিক হাইড্রোজেন না থাকে তাহলে কিন্তু তোমার এই যে বন্ডটা, মানে বোঝার জিনিসটা করো, বোঝার চেষ্টা করো, যদি আলফা কার্বনে, এই যে আলফা কার্বনটা, এই আলফা কার্বনে যদি অ্যাসিডিক হাইড্রোজেন না থাকে তাহলে এই যে বন্ড যেটা তৈরি হয়েছে ডাবল বন্ডটা, এই বন্ডটা কিন্তু তৈরি হতে পারবে না। আর এই বন্ডটা তৈরি না হলে কিন্তু কি হবে না বলতো, এখানে এটা এই ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশড হবে না, ইকুইলিব্রিয়ামটাও এস্টাবলিশড হবে না, বুঝতে পারছো? সো এই জন্য কিন্তু তোমার এখানে কি করতে হবে বলতো, অ্যাসিডিক হাইড্রোজেন থাকতে হবে এবং এট দ্য সেম টাইম সেটাকে আলফা হাইড্রোজেন হতে হবে। সো এই দুইটা কন্ডিশন মেনে চললে কিন্তু তোমার হচ্ছে একটা যৌগ কি করতে পারবে, কিটোইনল সমানতা বা টোটোমারিজম সহ করতে পারবে। আশা করি তুমি জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছো। চলো কয়েকটা এক্সাম্পল দেখাই, তাহলে তোমার আরো ক্লিয়ার হবে জিনিসটা। আচ্ছা, তারও আগে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমাকে আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে এখানে, দাঁড়াও আমি আগের পৃষ্ঠা আনি। এই যে এখানে হচ্ছে তোমার এইটার স্টেবিলিটি বেশি, আমি জাস্ট লিখি তারপর ব্যাখ্যা করতেছি। স্টেবিলিটি অনেক বেশি, এটার স্টেবিলিটি কম। ওকে, তাহলে টোটোমারিজমে তোমার যে কার্বনিল যৌগ যেটা থাকে, হ্যাঁ, এইটার স্টেবিলিটি অনেক বেশি থাকে। আর টোটোমারিজমের ফলে যেটা ইনল যে যৌগটা পাওয়া যায়, ইনল যৌগ, সেই ইনল যৌগের স্টেবিলিটি অনেক কম থাকে। খুবই ইম্পর্টেন্ট কথাটা, চলো ব্যাখ্যা করি জিনিসটা। আমি আবার বলি, টোটোমারিজমের মধ্যে তোমার যেই কার্বনিল যৌগটা থাকে সেই যৌগের স্টেবিলিটি বেশি থাকে। আর টোটোমারিজমের ফলে যেই যৌগটা পাওয়া যায় ইনল যৌগ, সেই যৌগের স্টেবিলিটি কম থাকে। তাহলে প্রশ্ন আসতে পারে কেন স্টেবিলিটি কম থাকে। ওকে, আমি জাস্ট এটা লিখে দেব না, জাস্ট মুখে মুখে বলবো জিনিসটা, তুমি নিজের মতো আর খাতায় লিখে নিও, হ্যাঁ? আচ্ছা, আমি একটু আস্তে আস্তে জিনিসটা বলি। দেখো একটা জিনিস, স্টেবিলিটি কখন বেশি হয় কখন কম হয়। স্টেবিলিটি বাংলা হচ্ছে স্থায়িত্ব, একটা জিনিস কতটুকু মানে কতক্ষণ বেশি স্থায়ী হবে, তাই না? কত বেশি স্থায়ী হবে। সো এই দুইটা মলিকুলের মধ্যে যেটা বেশি স্থায়ী হবে, যেটা বেশি সময় টিকে থাকবে, সেটার স্টেবিলিটি বেশি। আচ্ছা, এখন স্টেবিলিটি বেসিক্যালি ডিপেন্ড করে এনার্জির উপর। যেটার এনার্জি কম সেটার স্টেবিলিটি বেশি। এনার্জি কম হলে স্টেবিলিটি বেশি বেশি হবে কেন? কারণ এনার্জি কম হলে মলিকুলটা কি হবে, স্থির থাকবে। স্থির থাকা মানে তো স্টেবল থাকা, তাই না? আচ্ছা, এনার্জি বেশি থাকলে কি হবে, ছোটাছুটি করবে না? যদি তার মধ্যে কাইনেটিক এনার্জি থাকে বা পটেনশিয়াল এনার্জি থাকে তাহলে সেটা কি হবে, এরকম মুভ করবে না? সো যদি এনার্জি কম থাকে তাহলে সে কিন্তু মুভও করবে না এবং কি যাবে, কম্পারেটিভলি স্টেবল থাকবে। আচ্ছা, সো এনার্জির সাথে স্টেবিলিটির একদম অতপ্রত সম্পর্ক, হ্যাঁ? সো আমাদের কেমিস্ট্রিতে কিন্তু স্টেবিলিটি এই এনার্জি দিয়ে ব্যাখ্যা করা হয়, বা ইন্টারে কিন্তু এইভাবে কোনো ব্যাখ্যা নাই, এই জন্য আমি এই দিকে বেশি যাচ্ছি না। জাস্ট এটা জানা রাখলাম যে এনার্জি কম হলে স্টেবিলিটি বেশি হয়। ওকে, এইবার আসো এনার্জি কেন এইটাতে কম। যেহেতু এটা স্টেবিলিটি বেশি তার মানে এটা এনার্জি কম, তাহলে এটা এনার্জি কেন কম, এটার এনার্জি কেন কম, এটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো এখানে এই যে ডাবল বন্ডটা, এই ডাবল বন্ডে কিছু ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলা কি করে এই পাই বন্ডের মধ্যে মুভ করে, তাই না? এখন এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনের এই যে অক্সিজেনটা, এটার ইলেকট্রন নেগেটিভ বেশি না কার্বন থেকে? সো এটার ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ বেশি হওয়ার কারণে কি হয়, কি এই যে বন্ধনের যে ডাবল বন্ডের যে ইলেকট্রনগুলো সে নিজের দিকে বেশি পরিমাণ আকৃষ্ট করতে পারে, নিজের দিকে বেশি পরিমাণ আকৃষ্ট করতে পারে বা নিজের দিকে বেশি টানতে পারে। ফলে এই ইলেকট্রনগুলা কি করতে পারে বলতো, এখানে স্টেবিলাইজ হতে পারে অক্সিজেন দ্বারা। বাট এখানে যে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের যে ইলেকট্রনগুলা, সেই ইলেকট্রনগুলা কিন্তু এইরকম স্টেবিলাইজড হতে পারে না। মানে ডাবল বন্ডের ইলেকট্রনগুলা এখানে মুভ করে, কিন্তু এখানে দেখো এখানে কোনো কিন্তু হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কিন্তু এখানে নাই, আছে নাই। এই জন্য অক্সিজেনটা যেরকম ইলেকট্রনগুলোকে নিজের দিকে টান দিয়ে ইলেকট্রনগুলোর মুভমেন্টকে থামাই দিতে পারে, এখানে কিন্তু
এখানে কোনো এটম কিন্তু এরকম করতে পারে না। এখানে অক্সিজেনটা কি করবে, নিজের দিকে টান দিবে, ফলে এই বন্ধনের ইলেকট্রনগুলো, ডাবল বন্ডের ইলেকট্রন অক্সিজেনের দিকে অনেকটুকু চলে আসবে, ফলে ইলেকট্রনের মুভমেন্ট অনেকটুকু কমে আসবে। ইলেকট্রনের মুভমেন্ট কমে আসলে কি হবে, এনার্জিটা কমে আসবে, টোটাল এনার্জি, মলিকুলের টোটাল এনার্জি কমে আসবে না, টোটাল এনার্জি কমে আসলে তার স্টেবিলিটি বেড়ে যাবে। বাট এখানে কিন্তু এই ডাবল বন্ডের সাথে কোনো ধরনের এরকম ইলেকট্রোনেগেটিভ অ্যাটম নাই, এজন্য এইরকম ইলেকট্রনটাও কি করতে পারে না, কেউ টান দিতে পারে না, ফলে স্টেবিলিটিটাও কি এরকম এখানে কমে যায়। বুঝতে পারছো জিনিসটা? এখানে যেহেতু কার্বনের সাথে অন্য কোনো অ্যাটম যুক্ত নাই, হাইলি ইলেকট্রোনেগেটিভ, ফলে কোনো অ্যাটম কিন্তু এইরকম অক্সিজেনের মতো ইলেকট্রন টান দিতে পারে না, তাই ইলেকট্রনটা এখানে অনেক বেশি ডাবল বন্ডের মধ্যে, যে পাই বন্ড যেটা আছে এটার মধ্যে অনেক মুভ করতে পারে। এখানে বেশি ইলেকট্রন মুভ করলে এটা এনার্জি কিন্তু বেড়ে যায়, এটা এনার্জি বেড়ে গেলে স্টেবিলিটি কমে যায়। আশা করি জিনিসটা বোঝাতে পারছি আমি। সো এখানে হয়তোবা এখানে জিনিসটা সহজে বলতে গিয়ে তোমাকে আমি অনেক, হ্যাঁ, এক কথা হয়তো একাধিকবার বলতে হচ্ছে, বাট জিনিসটা আমার জন্য খুব বিরক্তিকর, তোমার জন্য জানি না এটা শুনতে বিরক্তিকর লাগতেছে কিনা। বিরক্তিকর লাগলে আমাকে ক্ষমা করিও, কারণ তুমি বুঝতেছো কিনা এটা তো আমি জানি না, তাই না? এই জন্য আমি জিনিসটা একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি, এই জন্য একটা কথা বারবার বলতে হচ্ছে আমাকে, বাট এইটাই 2-3 কথা কিন্তু এটা বলা যায়, ঠিক আছে? সো তুমি ওই পজিশনে থেকে এটা বুঝতেছো কিনা আমি বুঝতেছি না, এই জন্য আর কি জিনিসটা আমি একটু ভেঙে ভেঙে বুঝাচ্ছি, ঠিক আছে? যাই হোক, এটা বুঝতে পারলেই হলো। টাইম কতটুকু লাগতেছে এটা ম্যাটার না, আমাদের টাইম হাতে প্রচুর টাইম আছে, আমরা যাচ্ছি খুব ভালোভাবে বুঝে বুঝে যাই, কখন যে কোথায় কোন জিনিসটা কাজে লাগবে এটা কিন্তু আমরা বলতে পারি না। সো আমরা বেস্ট প্রিপারেশন নেওয়ার ট্রাই করবো, হ্যাঁ, তারপরে কি হয় সেটা একমাত্র আল্লাহ জানে। ওকে, সো আল্লাহর উপর বিশ্বাস রাখো, বাকি কাজটা আমরা নিজে নিজে করে যাই, ঠিক আছে? এইটা গেল একটা বড় জিনিস, স্টেবিলিটি ক্ষেত্রে এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষা কি আসতে পারে, পরীক্ষায় তোমার এই কোশ্চেন এইরকম একটা মেকানিজম দিতে পারে পরীক্ষার ইয়েতে, কোয়েশ্চেন দিয়ে বলতে পারে এখানে কোন যোগের স্থায়িত্ব বেশি, তখন তোমাকে আনসার করতে হবে কিন্তু, ঠিক আছে? সো এটা আমি জাস্ট মার্ক করে রাখি, নোটের সময় নোটে ভালোভাবে গুছিয়ে ফেলবো এটা, ঠিক আছে? এই কোয়েশ্চেন আমি সচরাচর আসতে দেখি নাই, বাট এটা কিন্তু ভালো কোয়েশ্চেন, এটা কিন্তু ভালো কোয়েশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? আচ্ছা, চলো কয়টা উদাহরণ দেখি আমরা, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এই মলিকুলটা কি টোটামাইজম শো করবে কিনা, দেখো তো টোটামাইজম শো করার কন্ডিশন কি কি ছিল, কার্বনিক মূলক থাকতে হবে, তাই না? কার্বনিক মূলক থাকতে হবে, সো এখানে কিন্তু কার্বনিক মূলক আছে, তাহলে প্রথম কন্ডিশন মানছে। সেকেন্ড কন্ডিশন কি ছিল, কার্বনিল গ্রুপের সাথে অ্যাসিডিক আলফা হাইড্রোজেন থাকতে হবে। সো এখানে অ্যাসিডিক আলফা হাইড্রোজেন আছে কিনা, দেখো প্রথম কথা হচ্ছে তোমার আলফা হাইড্রোজেন কিন্তু আছে, এইটা হচ্ছে আলফা কার্বন। সো আলফা কার্বনের এই যে হাইড্রোজেনটা এটা কিন্তু আলফা হাইড্রোজেন, তাই না? সো এই হাইড্রোজেনটা কিন্তু কি করতে পারে বলতো, এই অক্সিজেনে কিন্তু আসতে পারবে। সো এই হাইড্রোজেনটা কিন্তু রিমুভেবল, মানে অ্যাসিডিক, তার মানে আমার দুইটাই কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে। দ্যাটস মিন আমার হচ্ছে কি করতে পারবে বলতো, এই মলিকুলটা টোটোমাইজন শো করতে পারবে। তাহলে যখন টোটোমাইজন শো করবে তখন কি পাওয়া যাবে এখানে প্রোডাক্ট হিসেবে, কি পাওয়া যাবে বলতো এখানে, এখানে হচ্ছে কি পাওয়া যাবে, এখানে যে জিনিসটা হয় এই হাইড্রোজেনটা এই বন্ডটা এরকম এভাবে চলে আসে, মানে এই বন্ডের ইলেকট্রনটা এইভাবে চলে আসে এখানে, আর এখানে এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে অক্সিজেনের লোন পেয়ার হিসেবে কনভার্ট হয়, আর অক্সিজেনটা এই লোন পেয়ার দিয়ে তার লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করে, তাই না? আচ্ছা, সো এখানে যে জিনিসটা পাওয়া যায় সি ডবল বন্ড সি, এখানে ও এইচ, এখানে এইচ, এরকম পাওয়া হয়, তাই না? এরকম পাওয়া যায়। সো এইটাকে বলা হয় ইথানেল, ওকে, আর এটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল। ওকে, এখন তোমাকে যদি প্রশ্ন করি আমি, এদের মধ্যে কোনটার স্টেবিলিটি বেশি, কোনটার স্টেবিলিটি বেশি, কি হবে বলো তো, কোনটার বেশি হবে? ধরলাম এটা হচ্ছে 1 নম্বর কনফিগারেশন, এটা 2 নম্বর কনফিগারেশন, কোনটার স্টেবিলিটি বেশি হবে বলতো? অবশ্যই কোনটার বলতো, এই যে কার্বনিল মূলকের বা কার্বনিল যৌগের, তাই না? এর জন্য মনে থাকে, কারণ কার্বনিল যৌগের স্টেবিলিটি বেশি হবে, কারণটা আমি আগে থেকে ব্যাখ্যা করে আসছি। সো অলওয়েজ মনে রাখবা টোটোমারিজমে কার্বনিল যৌগ যেটা সেটার স্টেবিলিটি বেশি হবে, আর ইনল যেটা, এই ইনলের স্টেবিলিটি কম হবে। এটা হচ্ছে এক ধরনের ইনল। ইনল কেন? কারণ এলকিনো আছে, অ্যালকোহল আছে, এই জন্য এটা হচ্ছে ইনল, ঠিক আছে?
আর অনেকগুলো উদাহরণ আছে, চলো আমরা আরো কয়টা উদাহরণ দেখি, তাহলে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। ওকে, সো এই যৌগটা কি টোটাল মাধ্যম শো করবে? প্রথম কথা হচ্ছে এখানে কি কার্বনের যৌগ আছে, কার্বনের মূলক আছে কিনা? হ্যাঁ, এখানে কার্বনের মূলক আছে। সো এটা কিন্তু প্রথম কন্ডিশন মানলো। সেকেন্ড কন্ডিশন ছিল অ্যাসিডিক আলফা হাইড্রোজেন। দেখো এটা কিন্তু আলফা কার্বন, সো এখানে কিন্তু আলফা হাইড্রোজেন আছে, তাই না? আলফা হাইড্রোজেন আছে, সো আলফা হাইড্রোজেনটা কি করতে পারবে? এই অক্সিজেনটাতে আসতে পারবে, তাই না? তার মানে এটা হচ্ছে একটা অ্যাসিডিক আলফা হাইড্রোজেন। তার মানে এটা কিন্তু দুইটা কন্ডিশনই মানছে। তার মানে বলতে পারি কি এই যৌগটা টোটোমারিজম শো করবে। তখন টোটোমারিজম শো করলে কি পাওয়া যাবে? চলো আমরা এটা দেখার চেষ্টা করি। এখানে যে জিনিসটা হবে, এই বন্ডটা এখানে চলে আসবে, বন্ডে ইলেকট্রন চলে আসবে, আর এই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে এখানে লোন পেয়ার হিসেবে কনভার্ট হবে, আর অক্সিজেনটা লোন পেয়ার দিয়ে কি করবে? এই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করবে, তাই না? আচ্ছা, ওকে, এইরকম পাওয়া যাবে। এটার নাম হচ্ছে বিউটানন। আর এটার নাম হচ্ছে তোমার 2 হাইড্রোক্সি। যেমন ধরো এখানে দুই নম্বর কার্বনে হাইড্রোক্সি গ্রুপ আছে না, OH গ্রুপ আছে, সেটাকে বলা হয় হাইড্রোক্সি গ্রুপ, 2 হাইড্রোক্সি। 2 হাইড্রোক্সি বিউট টুইন, 4টা কার্বন আছে যেহেতু এই জন্য এটাকে বলতেছে বিউট। আর 2 নম্বর কার্বনে কি আছে বলতো? এলকিন আছে, এটা এই জন্য বলতেছে এটাকে টুইন। আশা করি এগুলো বুঝতেছো। আমি সহজ তো গুরুত্ব দিয়ে পড়াচ্ছি না, নামকরণটা তুমি বুঝবে আশা করি। সো দেখো এখানে আমাদের হচ্ছে এটা বিউটানন, 2 হাইড্রোক্সি বিউট টুইন। এই দুইটা কিন্তু কি বলতো পরস্পরের কি টোটোমার, তাই না? আচ্ছা, এখন যদি স্টেবিলিটি বলি তাহলে কোনটা স্টেবিলিটি বেশি হবে? অবশ্যই এইটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, তাই না? তাহলে স্টেবিলিটি কার বেশি হবে বলো? স্টেবিলিটি অবশ্যই কার্বনিল কম্পাউন্ডের বেশি হবে, তাই না? কার্বনিল কম্পাউন্ডের স্টেবিলিটি বেশি হবে, আর যে ইনল যেটা এটার স্টেবিলিটি কম হবে। তো এই তো এইগুলাই হচ্ছে তোমার টোটোমারের সর্বশেষ পড়াশোনা। এর বাইরে আর কিছু আসার মতো নাই, ঠিক আছে?